২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, ৪ জনই ঢাকার বাসিন্দা, বাকি ২ জন চট্টগ্রাম ও বরিশালের। মশার উপদ্রব বাড়লেও টনক নড়ছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। আমি কোনো মশার ওষুধ ডেঙ্গুর ছিটাতে দেখি নাই এ পর্যন্ত। নগরের কোথাও তেমন কোনো ছিটাই না, ছিটাই যে কোথায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাড়িতে। মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে চায় নয়াদিল্লি, জানালেন বিএনপি মহাসচিব। আমাদের পানি সমস্যার কথা বলেছি, সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাকে বলেছি। পার্বত্য জেলাগুলোতে এখনো থমথমে অবস্থা, অবরোধ চললেও রাঙামাটির পরিবহন ধর্মঘট প্রত্যাহার, সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন কেউ কেউ। আগুনটা লাগাই দিয়েছে, একটা দোকানে লাগাইছে, সব কিনা হয়ে গেছে। যার যার অবস্থানে সে দোকানের ভিতরে লক করেছিলাম, কিছুক্ষণ পরে দেখতেছি যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আমরা যারা এখন ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালি সবাই মিলে যখন থাকতে পারি। ৩.৫ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, অভ্যুত্থানে নিহতদের স্মরণে ১ মিনিটের নীরবতা, ট্রমা কাটাতে পরিকল্পনার কথা জানালেন উপাচার্য। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেপ্তার, রিমান্ডে নুরুল ইসলাম সুজন। গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও ২ অভিযোগ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয়েছেন আরও ৯২৬ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মৃত ৬ জনের মধ্যে ৪ জনই ঢাকার বাসিন্দা, বাকি ২ জন চট্টগ্রাম ও বরিশালের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩১ জন, মোট আক্রান্ত হয়েছেন ২৪,০৩৪ জন। চট্টগ্রামে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, প্রাণহানি বৃদ্ধি পেলেও টনক নড়ছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। মশক নিধনে বিগত সময়ে দফায় দফায় ওষুধ ও মেশিন কিনে অর্থ খরচ করলেও মেলেনি সুফল। তবে এবার মশা মারতে নতুনভাবে হার্বাল ওষুধ ছেটানোর কথা ভাবছে সংস্থাটি। বিগত সময়ে কোটি টাকা ব্যয়ে কখনো ওষুধ, আবার কখনো হ্যান্ড স্প্রে ও ফগার মেশিন কিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দফায় দফায় ক্র্যাশ প্রোগ্রাম করলেও কাজ হয়নি। জলে গেছে সব অর্থ। ওষুধ কেনায় দুর্নীতির অভিযোগ এবং মান নিয়েও ছিল প্রশ্ন। মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে প্রশ্নবিদ্ধ সংস্থাটি এবার মশা মারতে হার্বাল ওষুধ ব্যবহারের কথা ভাবছে। গরম মশলা, নিমের তেল, ৪-৫টা ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো সে লোকালি এগুলো করে, এগুলির সাথে সেই মস্কোবান বলে এটা করে। এই মস্কোবান জিনিসটা আমরা অ্যাডাল্টিসাইড এবং আমরা টেমিফস 50 এটার সাথে অ্যাড করেছি, দেখলাম যে আমাদের তো লার্ভিসাইড ওইটা ইফেক্টিভলি কাজ করছে। সম্প্রতি চট্টগ্রাম সফরে এসে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এলজেআরডি উপদেষ্টার জরুরি বৈঠকে উঠে আসে এই ওষুধের কথা। আয়ুর্বেদিক একটা কিছু টার্জেন্ট বা আপনার ওই কম্পোনেন্ট দিয়ে এই মশার ওষুধ ব্যবহার করা হচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে যে খুবই এফেক্টিভ। ওষুধ নিয়ে আর ওই কেলেঙ্কারিটা হবে না। ওই শুধু ওই ফগিং কিভাবে হয় ওটা দেখার জন্য আমার সুইজারল্যান্ডে যাওয়ার দরকার হবে না। ডেঙ্গু পরিস্থিতির অবনতি হলেও সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের দেখা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যক্রম শুরুর তাগিদ সংশ্লিষ্টদের। সিটি কর্পোরেশনের যে প্রধান পরিচালন কর্মকর্তা যিনি আছেন, ওনাকে আমরা লিখিত চিঠি দিয়েছি, যাতে দ্রুত ব্যবস্থা নেয়। এটা সিটি কর্পোরেশনের দায়িত্বের মধ্যে পড়ে স্প্রে করা, রেগুলার স্প্রে করা, তারপর হচ্ছে যেটাকে বলা হয় আমরা সন্ধ্যার সময় স্প্রে করতে হবে, সকালবেলা স্প্রে করতে হবে। এর মধ্যে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত হচ্ছে অনেকেই। তারপরও মশক নিধনে তৎপরতা না দেখে ক্ষুব্ধ নগরবাসী। মশার ওষুধ এগুলো কিছুই দিচ্ছে না। আমাদের বাসার আশেপাশে অনেক মশা, ড্রেন অপরিষ্কার, অপরিচ্ছন্ন। সিটি কর্পোরেশন মধ্যে কোনো ওষুধ, দাওয়াই, ধোঁয়া কিছুই ছাড়ে না, মারে না। আমি কোনো মশার ওষুধ ডেঙ্গুর ছিটাতে দেখি নাই এ পর্যন্ত। নগরের কোথাও তেমন কোনো ছিটাই না, ছিটাই যে কোথায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাড়িতে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
ভারতের সঙ্গে দূরত্ব কমছে বিএনপির। রবিবার বিকেলে বিএনপি নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের জানান, ভারত বাংলাদেশের সম্পর্ক কিভাবে আরও জোরদার করা যায় সেসব ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে। 8 বছরেরও বেশি সময় পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারতীয় কোনো হাই কমিশনার বিকেল 4টা থেকে শুরু করে প্রায় ঘণ্টাখানেক বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ভারতীয় কূটনীতিকরা। হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, সীমান্ত হত্যা বন্ধ, পানি সমস্যার সমাধান এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে চায় নয়াদিল্লি। তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, কথা বলছেন। আমাদের সঙ্গে বিএনপি এদের পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান। এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। প্রেস ব্রিফিং এর পর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি বিএনপি মহাসচিব। নো কোশ্চেনস প্লিজ, নো কোশ্চেন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়ির দিঘিনালার ঘটনায় বেশ কিছু প্রশ্ন আসছে ঘুরে ফিরে। জেলা সদরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দিঘিনালায় বাজারে আগুন, পরবর্তীতে 2 পার্বত্য জেলায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ। এ নিয়ে পরস্পর দোষারোপ চলছে এখনো। তবে ক্ষতিগ্রস্তরা চান দিঘিনালার ঘটনার সুষ্ঠু বিচার। জাতিগত সম্প্রীতি বিনষ্টে তৃতীয় পক্ষের ইন্ধনও দেখছেন কেউ কেউ। এদিকে 72 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনেও চলেনি দূরপাল্লার কোনো পরিবহন। খাগড়াছড়ি থেকে রিয়াজ রাহানের রিপোর্ট, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। পুলক চাকমার বয়স 60 ছুঁই। দিঘিনালার বাজারে ব্যবসা করছেন 3 দশক ধরে। দীর্ঘ যাত্রায় এমন ঘটনা আগে দেখেননি তিনি। কে বা কারা করতেছে, কেন করতেছে এটা বলার আমি প্রয়োজন বোধ করি না। এই প্রথম এটা ঘটে গেল আর কি। দুর্বৃত্তের দেয়া আগুনে শুধু শতাধিক দোকানে পড়েনি, আদতে পড়েছে এক একটি পরিবারের বাঁচার স্বপ্ন ও জাতিগত সম্প্রীতি। আগুন চেনে না জাতি, ধর্ম, তাই তো পাহাড়ি বাঙালি সবারই প্রায় সমান সংখ্যক দোকান পুড়ে ছাই হয়েছে। দুপক্ষেরই অভিযোগ অনেকটা কাছাকাছি। জেলা সদরে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রতিবাদী মিছিলে ঘটে হামলা, ফাঁকা গুলির ঘটনা, তারপরেই বাজারে আগুন। গুলি করার মধ্যেই পাহাড়ি বাঙালি দুনো পক্ষ আক্রমণ, এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করছে। বাঙালি আর পাহাড়ে দুজনে ভেদা, এখানে সবার সাথে মানে একটা সংযোগ হয়ে গেছে। গুলির শব্দে আমরা আতঙ্কিত হয়ে গেছি। আতঙ্কিত হওয়ার পরে আমরা এখানে মানে যার অবস্থানে সে দোকানের ভিতরে লক করেছিলাম। কিছুক্ষণ পরে দেখতেছি যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। পাহাড়ি সেরে বাঙালি আছে, বাঙালি সেরে পাহাড়ি আছে। হ্যাঁ, আগুনটা লাগাই দিয়েছে কিনা, একটা দোকানে লাগাইছে, সব কিনা হয়ে গেছে। এই ঘটনাকে দীর্ঘ 3 দশকের জাতিগত বন্ধুত্বের শিকল ভাঙার চেষ্টা দেখছেন কেউ কেউ। শিগগিরই ভাঙা সম্পর্ক আবারও জোড়া লাগবে, বিচার হবে প্রকৃত দোষীদের, এমন প্রত্যাশা সবার। সিভিল প্রশাসন, সেনা প্রশাসনকে সাধারণ মানুষ সহযোগিতা করতে হবে। প্রতিষ্ঠান বড় হোক বা ছোট, ব্যবসার প্রতিষ্ঠান তো সরকার যেন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে। আমরা আগের মতো সবাই মিলে, পাহাড়ি বাঙালি সবাই মিলে এখানে সুন্দর একটা ব্যবসা আমরা চালিয়ে যেতে পারি। কিন্তু আমরা যারা এখন ক্ষতিগ্রস্ত, পাহাড়ি বাঙালি সবাই মিলে যখন থাকতে পারি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর বলে দাবি পুলিশের। গত 19 তারিখে যে আপনার এখানে যে দেখতেছেন ঘটনা ঘটছে, এরপরে কোথাও বসত বাড়ি যে কোনো ধরনের হামলা বা পুরানোর ঘটনা একেবারেই নেই। এদিকে জম্মু ছাত্র জনতার ডাকা 72 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন শেষ হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল জোরদার ছিল সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের। দিঘিনালার এই ঘটনার পর বেশ কিছু প্রশ্ন ঘুরে ফিরে আসছে। তা হচ্ছে,
খাগড়াছড়ি সদরের ঘটনায় কেন এখানে প্রতিবাদ হলো, আবার সেই প্রতিবাদী মিছিলে কারা গুলি করেছে, তারপর কারা এই ঘটনায় অর্থাৎ এই যে দোকানপাটগুলো সেগুলোতে আগুন দিয়েছে, আর আগুন দেওয়ার পর কারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা বলছেন এই যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর যদি উত্তর মেলানো সম্ভব হয় তাহলে পাহাড়ি বাঙালির মধ্যে এই জাতিগত দাঙ্গা লাগানোর যেটি চেষ্টা বা বিরোধ বাঁধানোর যেটি চেষ্টা সেটি প্রতিহত করা সম্ভব হবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, দীঘিনালা, খাগড়াছড়ি। এদিকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় দুপুরে রাঙামাটি সদর পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা তুলে নিয়েছে প্রশাসন। তবে যুগ্ম ছাত্র জনতার ডাকা ৭২ ঘন্টার সড়ক ও নৌ অবরোধ চলছে, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। অন্যদিকে গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মালিক শ্রমিকরা। রাতে এই ঘোষণা দেয়া হয়। যুগ্ম ছাত্র জনতার অবরোধ চলছে বান্দরবানেও। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় পর্যটকরা বিভিন্ন স্পটে যেতে পারছেন না। আটকা পড়েছেন অনেকেই। শহর জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না, আর পাহাড় অশান্ত থাকলে সবারই ক্ষতি। বরিশালে এক অনুষ্ঠানে কথা বলেছেন নৌ পরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। আমি দুটো মন্ত্রণালয় আছি, আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না, প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর। 15 বছরের কাজ তো 1 বছরে বা 15 মাসে বা 2 বছরে বা 3 বছরে করা সম্ভব না। শ্রম সংস্কার ও ম্যানগ্রোভ গবেষণায় ডেনমার্কের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শ্রম সংস্কার করা প্রয়োজন। ম্যানগ্রোভ নিয়ে ডেনমার্ক বাংলাদেশ যৌথ গবেষণার পরামর্শ দিয়ে তিনি বলেন, মানুষের উচিত ম্যানগ্রোভে বিনিয়োগ করা। এটি ঝড়ের হাত থেকে দেশকে রক্ষা করে। বিপ্লবের সময় গুলিবিদ্ধ কয়েকজন গুরুতর আহত ব্যক্তির চিকিৎসায় ডেনমার্কের সহায়তা চান প্রধান উপদেষ্টা। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার রাতেই তথ্য নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি জানান, জাহিদ ফারুককে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা নিহতের ঘটনায় জাহিদ ফারুকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। অন্যদিকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এছাড়া আদাবর ও তেজগাঁও থানার 2 মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে রাশেদ খান মেনন, জোনায়েদ আহমেদ পলক, হাসানুল হক ইনু, ডাক্তার দীপু মনি, সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান এবং সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে। রোববার সকালে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এছাড়া দোহার থানার বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের মামলায় সালমান এফ রহমানকেও আদালতে হাজির করা হয়। তবে আদালত জানায়, অন্য একটি হত্যা মামলার রিমান্ড চলমান থাকায় শুনানি পরে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ জমা পড়েছে আরও 2টি। বৈষম্য বিরোধী আন্দোলনে ডাক্তার সজীব ও মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল হত্যায় শেখ হাসিনা সহ 77 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। চিফ প্রসিকিউটর জানালেন, শিগগিরই বিচারিক প্রক্রিয়া শুরু হবে। আগে যত লোকের নামই থাকুক, সেটা কিন্তু পর্যালোচনার পরে এই নামগুলো কেউ যদি অতিরিক্ত থাকে বাদও পড়তে পারে, আবার কারো নাম যদি ঢুকানোর দরকার হয়, আমরা মনে করি যে তদন্তে এসেছে সেই ঘটনার সাথে সম্পৃক্ত, তার নাম ঢুকতেও পারে। সুতরাং এটা ফাইনালি ডিসাইড হবে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমরা যে পিটিশনটা দায়ের করব সেখানেই নির্ধারিত হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত 3 জনকে 1 লাখ টাকা করে সহায়তার চেক পৌঁছে দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রোববার রাতে সিএমএইচ হাসপাতালে তাদের পরিবারের কাছে এই চেক দেওয়া হয়। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, তালিকা অনুযায়ী দেশব্যাপী অনুদান দেওয়া হবে। সঠিকভাবে যাচাই বাছাই করে সহায়তা পৌঁছে দেয় ফাউন্ডেশনের মূল চ্যালেঞ্জ বলে জানান সেক্রেটারির মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অসংখ্য স্পিন্ডার প্রায় 300-এর উপরে আমার মাথার ভিতরে এখনো আছে, আমার চোখের ভিতরে এখনো পর্যন্ত 2টা বুলেট আছে। এভাবেই 4 আগস্টের সেই বিভীষিকাময় ভয়াবহ দিনের অভিজ্ঞতা জানাচ্ছিলেন ফেনীর সাকিব।
পুলিশের ছররা গুলিতে সেদিন ঝাঁঝরা হয়ে যায় তার মাথা। গুলিতে হারিয়ে ফেলেছেন বাম চোখের দৃষ্টিশক্তিও। বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে এখন চিকিৎসাধীন সিএমএইচে। ফেনী সদর হাসপাতাল নেওয়া হয়, ওইখান থেকে আমাকে রাখে নাই। আমার অবস্থা এত খারাপ আছিল যে আমার ট্রিটমেন্ট করা ওইখানে সম্ভব হইতেছিল না। তারপর ওইখান থেকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। এই ব্লুটগুলো বাইর করি, চিকিৎসা করি, আমার ছেলের সুস্থ করার প্রয়োজন। যদি দেশে যদি সুস্থ না করতে পারে তাহলে বাইরের দেশে নিয়ে সুস্থ করবে। একই দিনে কারওয়ান বাজার মোড়ে পুলিশের গুলি ভেদ করে যায় সাব্বিরের চোখ। পৃথিবীর আলো চিরতরে নিভে যায় তার জন্য। আর টাঙ্গাইলের নবম শ্রেণীর ছাত্র হিমেল গিয়েছিল তার বন্ধুদের বাঁচাতে। নিজ স্কুলেই গুলিতে 2 চোখ হারিয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রাথমিকভাবে আহতদের তালিকার প্রথম পর্যায়ে 1 লাখ টাকা করে পেয়েছেন এই 3 জন। রোববার সিএমএইচে তাদের পরিবারের কাছে সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তার চেক হস্তান্তর করা হয়। এ সময় সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, এই চেক হস্তান্তরের মধ্য দিয়ে শুরু হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। সোমবার থেকে তালিকা অনুযায়ী দেশব্যাপী দেয়া হবে অনুদান। আন্তরিকতার কোনো ঘাটতি নেই, শুধু এটাকে মনে রাখতে হবে যে ইট ইজ অনলি দ্য বিগিনিং, এটা শুরু। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এখানে শুরু করলাম, আগামীকাল থেকে দেশব্যাপী একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু এটা শুরু হতে যাচ্ছে। সঠিকভাবে তালিকা যাচাই করে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেয়াই ফাউন্ডেশনের মূল চ্যালেঞ্জ বলে জানান সেক্রেটারি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের ভেরিফিকেশন প্রসেস, যার মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারবো যে যাকে আমরা টাকাটা দিচ্ছি তার আসলে নিড আছে কিনা বা সে আন্দোলনে আহত কিনা। পর্যায়ক্রমে সারা দেশে 1423 জন শহীদ, আহত 22,000, চিরতরে পঙ্গু 587 জনকে দেয়া হবে এই অনুদান। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 3.5 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো শিক্ষা কার্যক্রম। দীর্ঘ বিরতি শেষে ক্যাম্পাসে ফিরে উৎফুল্ল শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা শিগগিরই স্বাভাবিক হয়ে উঠবে শিক্ষা জীবন। সেই সঙ্গে হল ও বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংস্কারের দাবি তাদের। উপাচার্য বললেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং ট্রমা কাটাতে পরিকল্পনা হাতে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলাভবনের সামনের বটতলা আবারও বন্ধু সহপাঠীদের আড্ডায় জমজমাট। সতীর্থদের সঙ্গে দীর্ঘদিনের শিক্ষা বিরতি শেষে আবারও দেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বন্ধুদের উচ্ছল আনাগোনা। প্রিয় ক্লাসমেট যখন প্রাণের সই হয়ে যায়, তখন বহুদিন পর দেখায় যেন সব ঝাঁপি খুলে বসা। শিক্ষার্থীদের আনাগোনায় প্রাণ ফিরে পেয়েছে চেনা ক্লাসরুম। গলায় গলা মিলিয়ে হঠাৎ আবার দেখা যেন এক দারুণ বিপ্লবের দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবার ফিরে আসা শিক্ষা কার্যক্রমে। তাই আনন্দ, উচ্ছলতা আর আগ্রহ তাদের চোখে মুখে। একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে দীর্ঘদিন পরে। অনেক ক্ষতি হয়েছে, তো 3-4 মাস পরে আবার স্বাভাবিক ক্লাসরুমে ফিরে আবার পড়াশোনা করতে পারবো। ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে, অনেকে আন্দোলনের সাথে জড়িয়ে গিয়েছিল। 1 জুলাই থেকে ঈদুল আজহা আর গ্রীষ্মের ছুটির পর বিশ্ববিদ্যালয় যখন খুলেছিল, শিক্ষকরা তখন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে। এরপর কোটা সংস্কারের দাবিতে 7 জুলাই থেকে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন। দেশব্যাপী ছড়িয়ে পড়া আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তারপর জুলাই আগস্টের সেই ছাত্র জনতার বিপ্লব আর অভ্যুত্থান। দীর্ঘদিন শেষে এই ক্লাসে ফেরা শিক্ষার্থীদের মধ্যে এখনো সেই বিপ্লবের দিনগুলোর স্মৃতি আর চেতনা। রাজনীতির একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এবং সেই রাজনীতিটা ডাকসু কেন্দ্রিক রাজনীতি। উদ্বেগজনক একটা পরিস্থিতি ছিল, তো সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি, কিন্তু সম্পূর্ণরূপে এটা এখনো নির্মূল করা যায়নি, যাতে করে আর কোনো ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি না হয়। সকল ক্ষেত্রে সচল থাকুক এবং বাংলাদেশ নতুন এক তারুণ্য পাক। তোফাজ্জল নামক যে লোকটাকে মারা হলো, এত বড় একটা বিপ্লবের পরে হুট করে এরকম একটা ঘটনা ঘটা কখনোই প্রত্যাশিত ছিল না। একাডেমিক কার্যক্রম শুরুর দিনের সকালে সিনেট ভবনের সামনে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে হবে, কাটাতে হবে জুলাই আগস্ট বিপ্লব ঘিরে সৃষ্টি হওয়া ট্রমাও। আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। ছাত্র শিক্ষক সবাই একটি কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক
কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। পরে উপাচার্য ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। রোববার থেকে প্রায় সব বর্ষে শুরু হলেও প্রথম বর্ষে ক্লাস শুরু হবে 30 সেপ্টেম্বর থেকে। উপস্থিতি যথেষ্ট ভালো, বিশেষ করে মেয়েদের উপস্থিতি আরো বেশি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই সময় তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অবহিত করেন। এছাড়া দেশের অভ্যন্তরীণ নানান বিষয় নিয়ে আলোচনা করেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক নেতাকর্মী সহ নিরীহ মানুষের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। দুপুরে জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, মামলা প্রত্যাহারে মন্ত্রণালয় পর্যায়ে আইন উপদেষ্টা কমিটির প্রধান থাকবেন। এছাড়া জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় নথিপত্র সহ আগামী 31 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আবেদন প্রাপ্তির 7 কর্মদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট আবেদনটি পাবলিক প্রসিকিউটরের কাছে মতামতের জন্য প্রেরণ করবেন। আর পাবলিক প্রসিকিউটর 15 কার্যদিবসের মধ্যে তার মতামত জেলা ম্যাজিস্ট্রেটকে জানাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এরপর জেলা ম্যাজিস্ট্রেট কমিটিতে উপস্থাপন করবেন এবং জেলা কমিটি মামলাটি প্রত্যাহারের জন্য সরকার বরাবর সুপারিশ করবে। প্রতি বছর 31 ডিসেম্বর আর চলতি বছর 30 নভেম্বরের মধ্যে 15 লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসেব জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে আনুষ্ঠানিক ব্রিফিং এই তথ্য জানান তিনি। বলেন, যে সকল কর্মচারীর কর আয়যোগ্য তাদের রিটার্ন জমা দিতে হবে। সচিব আরও বলেন, সম্পদের হিসাব জমা দেওয়ার ইস্যুটি আইনগতভাবে গোপনীয়, সে কারণে তা প্রকাশ করা হবে না। সবশেষ 2008 সালে সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব জমা দিয়েছিল। এখন দুর্নীতি কমাতে 15 লাখ সরকারি চাকরিজীবীকে এবছর 30 নভেম্বর আর আগামী বছর থেকে 31 ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার আদেশ জারি করা হলো। তৈরি করা হয়েছে ফর্ম। যেমন প্রতি বছর সম্পদ বিবরণী 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। সম্পদের হিসাব জমা না দিলে সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে বরখাস্ত করা হবে। তবে আইন দ্বারা গোপনীয় হওয়ায় সম্পদের হিসাব জমা দেওয়ার তথ্য প্রকাশ করা হবে না বলে জানান তিনি। যে জমা না দিলে কি হয়? জমা না দিলে অনেক কিছু হয়। এখানে আমি আইনের ধারা হিসেবে বলতে পারি, লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয় তখন গুরুদণ্ড দেওয়া হয়। গ, চাকরি হইতে অপসারণ। ঘ, চাকরি হইতে বরখাস্তকরণ। হিসাব জমা দেওয়ার বিষয়টি যাচাই বাছাইয়ের পদ্ধতি চালু করতে প্রয়োজনে অনলাইন করা হবে। আয়করযোগ্য চাকরিজীবীদের ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এটাও এরপর অনলাইন হলে দেখা যাবে কি যে কার কত সম্পদ কোথায় কখন এমন কিছু ঘটে গেল যেটা অবিশ্বাস্য, তখন ওই মেশিন আপনাকে ইন্ডিকেট করবে। 15 লাখ অফিসার কর্মচারীকে কখনো যাওয়া সম্ভব হয় নাই, এইবারই প্রথম। আগে এটা 9-6 ছিল, এখন এটা একেবারে ট্রান্সপারেন্ট। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার বিষয়টি গুজব। প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব জানান, 43তম বিসিএস এর গেজেট প্রকাশের কাজ চলছে। নুরবি সরকার, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে চীনের 10 সদস্যের মেডিকেল টিম ঢাকায় এসেছে। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিকেল টিমকে স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান। বলেন, বন্ধুত্বের নিদর্শন হিসেবে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে এদেশের মানুষের পাশে দাঁড়াতে ঢাকায় এসেছে চিকিৎসক দল। জুলাই বিপ্লবে উত্তাল হয় পুরো দেশ। পুলিশের হামলায় আহত অনেকেই এখন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহতদের চিকিৎসা সেবা দিতে রোববার দুপুরে ঢাকা এসেছে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের 10 সদস্যের একটি প্রতিনিধি দল। তাদের স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত ও স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। বিশ্বাস করি এই টিম আহতদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। এই টিম পাঠানোর ফলে আরও সুদৃঢ় হলো দুদেশের বন্ধুত্ব। The friendship between China and Bangladesh is long lasting. চীনের রাষ্ট্রদূত জানান, সম্পর্কের স্মারক হিসেবেই মেডিকেল টিম পাঠিয়েছে বেইজিং। To demonstrate our friendship
অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে মেডিকেল টিম পাঠিয়েছে চীন। নতুন সরকার প্রতিষ্ঠার পর এটিই কোনো চিকিৎসক দল বাংলাদেশে এসেছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সমর্থনের গভীর বন্ধনকে তুলে ধরে। প্রয়োজন হলে জরুরি আরও মানবিক সেবা নিয়ে এগিয়ে আসবে চীন। আহতদের চিকিৎসা দেয়া এবং অবস্থা বিবেচনায় প্রয়োজনে তাদের চীনে নিয়ে যাওয়া হবে বলেও জানান চিকিৎসক দলের প্রধান তো ছিয়েন। 24 ঘন্টার মধ্যে টিম গঠন করে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছি। এটি বন্ধুত্বের নিদর্শন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ায় হত্যাসহ একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ কর্মী সাগর তালুকদার সহ 2 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আরেকজনকে কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এক হাত। রোববার রাতে শাহজাহানপুর উপজেলার ছোট মণ্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান 2 সহযোগী স্বপন ও মুক্তারকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাগর। ছোট মণ্ডলপাড়া এলাকায় পৌঁছালে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় তারা। মারা যান সাগর ও স্বপন। গুরুতর আহত মুক্তারের এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। নিহত স্বপন ও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পুলিশ জানায় 2008 সালে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে যুক্ত হয় সাগর। গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী। তার বিরুদ্ধে 3টি হত্যাসহ 17টিরও বেশি মামলা রয়েছে। সম্প্রতি কারাগার থেকে জামিনে বের হয় সাগর। পূর্বশত্রুতার জের ধরেই জোড়া খুনের ঘটনা ধারণা পুলিশের। যেহেতু এরা একজন শীর্ষ সন্ত্রাসী, যার কারণে এদের আমরা মনে করছি যে পূর্ব শত্রুতার জের ধরেই এইরকম ঘটনা ঘটছে বলে আমরা মনে করছি। অন্যদিকে লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ ইউনিয়নের 5 পাড়া 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলমকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 9টার দিকে তার বাড়িতে হামলা হয়। দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে নূর আলমকে। এ সময় বাধা দিতে গেলে মারধর করা হয় তার স্ত্রী সন্তানকেও। নূর আলমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই নূর আলমকে হত্যা করা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক এক চরমপন্থী নেতাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান রোববার সন্ধ্যায় কাটাখালী মোড়ে সুশীল কুমার সরকারের উপর হামলা হয়। কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সুশীলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বিরুদ্ধে হত্যাসহ 5টি মামলা রয়েছে। পরিবারের ধারণা পূর্বশত্রুতার জের ধরেই সুশীলকে হত্যা করা হয়েছে। যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার, নোয়াখালী 1 আসনের HM ইব্রাহিম ও পুলিশের সাবেক ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের গোয়েন্দা তথ্য আছে তাদের বিরুদ্ধে। আমাদের মূল টার্গেটই আছে যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহিন চাকলাদার। দুদকের গোয়েন্দা তথ্যে তিনি ছিলেন একজন ঠিকাদার। রাজনৈতিক আধিপত্য কাজে লাগিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার নামে যশোর চিত্রামোড়ে জাবির ইন্টারন্যাশনাল নামে 22 তলা বিশিষ্ট 5 তারকা হোটেল এবং কাঁঠালতলায় হোয়াইট হাউস নামে সুরম্য অট্টালিকা রয়েছে। নিজের ও আত্মীয় স্বজনের নামে দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন শাহিন চাকলাদার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসবের প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। শাহিন চাকলাদার রাজনৈতিক আধিপত্য কাজে লাগিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। যশোরে 22 তলা বিশিষ্ট 5 তারকা হোটেল এবং কাঁঠালতলায় হোয়াইট হাউস নামে সুরম্য অট্টালিকা রয়েছে। দেশে বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্যানুসন্ধানকালে জানা যায়। আরেকজন নোয়াখালীর 1 আসনের সাবেক সংসদ সদস্য HM ইব্রাহিম। দুদকের গোয়েন্দা তথ্য তার নিজের নামে 16,14,55,079 টাকার অস্থাবর সম্পদ, স্ত্রীর নামে 3,65,52,055 টাকার সম্পদ আছে। এছাড়া 2,65,13,600 টাকার স্থাবর সম্পদ সহ মোট 22,45,20,734 টাকার সম্পদ বানিয়েছেন ইব্রাহিম। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তথ্যানুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান ও সাবেক ডিআইজি আব্দুল বাতেনের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। নিজের নামে রমনায় কোটি টাকার ফ্ল্যাট, ধানমন্ডি, বারিধারা, গুলশান, সিদ্ধেশ্বরীতেও আছে ফ্ল্যাট। স্ত্রীর নামে পূর্বাঞ্চলে প্লট, পুলিশ হাউজিং সোসাইটিতে বিনিয়োগ সহ বিভিন্ন ব্যাংকে প্রচুর টাকা জমা রয়েছে বলে জানা গেছে। জনাব মোহাম্মদ আব্দুল বাতেন সাবেক ডিআইজি রাজশাহীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়াও দেশ বিদেশে বিপুল সম্পদ নামে বেনামে কিনেছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। প্রত্যাশিত পুলিশ বাহিনী প্রত্যাশিত সেবা প্রদান করবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। যারা পরকাল বেঁচে খায় তারাই মাজার ভেঙেছে বলে অভিযোগ করেছেন সমাজচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, মাজার ভাঙার মাধ্যমে উগ্রপন্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি এই অপচেষ্টাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। হুঁশিয়ার করেছেন, আবারও এ ধরনের চেষ্টার ফল ভালো হবে না। ভাব আর চিন্তার প্রকাশ ঘটে গানের কথায়। সৃষ্টিকর্তার বন্দনা আর রসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন শিল্পীরা। গানে গানে মানুষে মানুষে ভালোবাসা আর ভক্তির কথা তুলে ধরেন। সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যম হিসেবে গানকেই বেছে নিয়েছেন এই ধারার শিল্পীরা। এই ধারার শিল্পীদের প্রতিবাদের ভাষাও গানের কথায়। তাই তো সারা দেশে মাজার ভাঙার প্রতিবাদে গেয়ে ওঠেন গান। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মাজার ভাঙার প্রতিবাদ জানাতে ফকিরি গানের আয়োজনে যোগ দেন সারা দেশ থেকে আসা শিল্পীরা। সেখানে সংহতি প্রকাশ করেন সমাজচিন্তক ফরহাদ মজহার। বলেন, মাজারে দর্শন আর ভাবের আলোচনা হয়, সেখানে হামলার ঘটনায় ক্ষোভ জানান তিনি। মাজার ভাঙতে চান, আমাকে যারা কতল করতে চান, আমি এখানে দাঁড়িয়ে আছি। ইনশাআল্লাহ আমার নবী আমাকে রক্ষা করতে আসেন। আসেন, দেখবো কত সাহস। ঠিক আমরা তো কখনো কতলের কথা বলি নাই, আমরা তো কখনো দ্বন্দ্বের কথা বলি নাই, আমরা তো কখনো বিরোধের কথা বলি নাই, আমরা তো ধর্ম নিয়ে কখনো তর্ক করি নাই। আমরা আমাদের কথা বলে গেছেন, আপনারা আপনাদের কথা বলে গেছেন। এখন আপনাদের কেন এই কাতরতা, আপনাদের মধ্যে কেন এই হিংসা? আর তো কোনো কারণ নাই। আপনারা পরকাল ব্যবসা করে, আমরা পরকাল নিয়ে ব্যবসা করি। মাজারে আলোচনা মানব জীবনকে সমৃদ্ধ করে, ইসলামকে গণমানুষের কাছে পৌঁছায় বলে মন্তব্য করেন এই সমাজচিন্তক। সত্যের দাবি নিয়ে আপনি একমাত্র সহি আর অন্য অপর পক্ষ মিথ্যা, এই দাবিতে যখনই আপনি অপরকে হামলা করবেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। এই বিচার করবার কথা ডক্টর ইউনূসের, আমাদের নেই। এই বিচার করবার কথা পুলিশের, আমাদের নেই। এই বিচার করবার কথা আদালতের, আমাদের নেই। আমরা খালি আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে পারি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা বলেন, তারা গানের মাধ্যমে খোদা রাসূলকে স্মরণ করেন, মানুষে মানুষে ভালোবাসার কথা বলেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। পাহাড়ে জুম ল্যান্ড গঠনের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ মোড় থেকে মিছিলটি বের করা হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে আওয়ামী লীগের দোসররা বিভিন্ন ষড়যন্ত্র করছে। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পরিকল্পিতভাবে দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। সমতলের মতো পাহাড়ে ও শান্তি ফিরে আসুক, এমন প্রত্যাশার কথা জানান বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
আদিবাসী সেটলার পাহাড়ি বাঙালি বিভাজন বন্ধ করুন, সকলের নাগরিক অধিকার নিশ্চিত করুন, এই দাবি জানিয়েছে এবি পার্টি। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, এবি পার্টি সকলকে বাংলাদেশি পার্বত্য চট্টগ্রামবাসী হিসেবে বিবেচনা করি, সাথে সাথে সকলকে নৃতাত্ত্বিক জাতি হিসেবে মর্যাদা দিই। তাই বাঙালিদের মিছিলে গুলি, মধ্যরাতে ডেকে নিয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা, পরবর্তীতে দাঙ্গা ও চাকমা সম্প্রদায়ের ৩ জন সহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান তিনি বলেন, অপরাধী বাঙালি, উপজাতি, হিন্দু, মুসলমান যেই হোক না কেন তাকেই ন্যায্যতার ভিত্তিতে বিচারের আওতায় আনতে হবে। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টি যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার, বিএম নাজমুল হক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম ও হেলাল উদ্দিন সহ সিনিয়র নেতারা। এই সংকটকে আমরা শুধুমাত্র পাহাড়ি বাঙালি আকারে আমরা পড়তে রাজি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে খুন খারাপি হচ্ছে, সহিংসতা হচ্ছে। সংবিধান এবং দেশের আইন মোতাবেক এটাকে হ্যান্ডেল করতে হবে। যে পক্ষের হোক, সে পাহাড়ি হোক, সে বাঙালি হোক, সে হিন্দু ধর্মের হোক, সে মুসলমান হোক, যে হোক, একদম সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার হইতে হবে। নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, 5ই আগস্ট সরকার পতনের পর সিটি বন্ধন পরিবহন দখলে নেয় সাবেক ছাত্রদল নেতা কারাবন্দী জাকির খানের অনুসারীরা। বিকেলে স্বেচ্ছাসেবক দল নেতা সাকওয়াত রানা, মমিনুর রহমান বাবু ও কামাল উদ্দিন জনির নেতৃত্বে একদল লোক বন্ধন পরিবহনের অফিস ও কাউন্টার দখলে নিতে হামলা চালায়। এ সময় আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে জাকির খানের অনুসারীরা তাদের ধাওয়া দেয়। এ সময় দুপক্ষের মধ্যেই সংঘর্ষ বাধে। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় 8 জনকে। মালিক সমিতির 2টা পক্ষ ঝামেলা করতেছিল। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই, গিয়ে 2 পক্ষকেই প্রথমে শান্ত থাকার চেষ্টা করি। তারপরে শান্ত না হলে আমরা যৌথ বাহিনীর সমন্বয়ে আমরা ওখানে ডিসপাস করি এবং শক্ত হাতে এটা দমন করি। টেকসই পদক্ষেপ না নেওয়া হলে আবারও ভয়াল বন্যার কবলে পড়তে পারে ফেনী সহ আশপাশের জেলা। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় তাই বহুমুখী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, ফেনীতে বন্যার ক্ষয়ক্ষতি কম বেশি 15,000 কোটি টাকার কথা বলা হলেও এই ক্ষয়ক্ষতি আসলে আর্থিকভাবে নিরূপণ সম্ভব নয়। জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত সাম্প্রতিক বন্যার কারণ ও করণীয় শীর্ষক গোলটেবিলে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, প্রতিবেশী দেশ বাঁধ খুলে দেওয়ার আগে আগাম সতর্ক না করলে আবার ঝুঁকিতে থেকে যাবে ভাটি অঞ্চল ফেনী। অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, ফেনীতে বন্যায় যে মানবিক বিপর্যয় হয়েছে তা পানি আগ্রাসন। কূটনৈতিক পর্যায়ে এ নিয়ে তৎপরতা চালাতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, বন্যা পরবর্তী কাজগুলো দায়িত্বশীলতার সাথে করা হয়নি। পুনর্বাসনের দিকে এখন জোর দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এবং বিতর্ক সভা। অধিবেশনের আগে দ্য সামিট ফর দ্য ফিউচারে যোগ দিতে জাতিসংঘের সদর দপ্তরে পৌঁছেছেন 150-রও বেশি দেশের প্রতিনিধিরা। 2 দিনব্যাপী এই সামিটের রোববার ছিল প্রথম দিন। সামিট শুরুর আগে সেখানে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বক্তব্যে তিনি জোর দেন বৈশ্বিক সহায়তা এবং বহুপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার উপর। সামিটের প্রথম দিন আলোচনা চলছে 3টি বিষয়ের উপর, যেখানে রয়েছে ভবিষ্যতের জন্য একটি কার্যকরী চুক্তি করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিবৃতি দেয়া এবং বিশ্বব্যাপী একটি ডিজিটাল কম্প্যাক্ট। এই 3টি বিষয়। 21 শতকের প্রতিবন্ধকতা দূর করতে 21 শতকের উপযোগী সমাধানই প্রয়োজন। আমাদের এমন এক ফ্রেমওয়ার্কের আওতায় কাজ করতে হবে যেখানে থাকবে সকল দেশের সমান অংশীদারিত্ব। বৈশ্বিক সহযোগিতা ও কার্যকর বহুপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার উপর আমাদের আরও কাজ করতে হবে। এই অধিবেশনে আমি আশা করব এমন কিছু সংশোধন ও পরিবর্তন আসুক যা জাতিসংঘের মিশনকে কার্যকরী করতে সহায়তা করবে।
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি পার্টির বামপন্থী নেতা অনুরা কুমারা দিশানায়েকে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় দ্বিতীয় দফার ভোট গণনা শেষে দিশানায়েকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে 50% বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গণনার সিদ্ধান্ত হয়। শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নেওয়া হলো। জনতা বিমুক্তি পেরামুনা দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের প্রার্থী 55 বছর বয়সী অনুরা কুমারা দিশানায়েকে মার্ক্সবাদী হিসেবে বেশ জনপ্রিয়। প্রাথমিক তথ্য অনুযায়ী সোমবার অনুষ্ঠিত হতে পারে নতুন নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান। সৌদি আরবের দাম্মামে অনুষ্ঠিত হলো দেশটির 94তম জাতীয় দিবস। এতে পূর্বাঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন বান্দার বিন আব্দুল আজিজের নেতৃত্বে জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে দিনটি। সৌদি আরবের পূর্বাঞ্চলের আল খোবার এলাকায় মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আয়োজনে বর্ণাঢ্য সব আয়োজনের মাধ্যমে উদযাপিত হয় দিনটি। অংশ নেয় দেশটির বিভিন্ন সরকারি, বেসরকারি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রবাসী কমিউনিটির কমপক্ষে 3000 মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব সম্পদ মন্ত্রণালয়ের পূর্বাঞ্চলের প্রধান মোহাম্মদ আল সামারি, আল খোবার লেবার সংগঠনের প্রধান মনসুর বিন আলী, দাম্মাম লেবার প্রতিষ্ঠানের প্রধান উমায়ের। এই অনুষ্ঠান সফল করতে সৌদি প্রশাসনকে সহযোগিতা করেছে দেশটির বাংলাদেশি দূতাবাস। অনুষ্ঠানে অংশ নেয় দেশটিতে বসবাসরত অসংখ্য বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের লিটল বাংলাদেশ অঞ্চল চার্চ ম্যাকডোনাল্ডে আসন্ন চট্টগ্রাম সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী দল তাহের আরিফ প্যানেলের প্রধান কার্যালয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। দোয়া মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয় কার্যালয়টি। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য সচিব কামাল হোসেন মিঠু। সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ, কাজী শাখওয়াত হোসেন আজম, মনির আহমেদ, আব্দুল কাদের মিয়া, মফজল আহমেদ সহ আরও বহু নেতাকর্মী। সভায় উপস্থিত সকলে তাহের আরিফ প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে চট্টগ্রাম সমিতির দীর্ঘ সময়ের অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করার আশাবাদ জানান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মুন্না সবুজ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। নির্বাচনে মোট 34টি মনোনয়ন ফর্ম কিনে 15 আসনের জন্য দাঁড়ায় দলটি। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নির্বাচন কমিশন এবং সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লতিফুর রহমান, সেলিম জাহিদ, মোহাম্মদ নূর মিয়া, আবুল বাশার সহ অনেকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মুসা। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুস শহীদ, ASM মাইনুদ্দিন, মোহাম্মদ জিলানি ও নঈমুদ্দিন। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ইউরো বাংলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব। এই উপলক্ষে বার্সেলোনার মঞ্জুইক মাঠে হয়ে গেল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী। এই টুর্নামেন্টে আরও অংশ নেয় স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স এবং পর্তুগালের বিভিন্ন ক্লাব। চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় মাদ্রিদ BD ফাইটার্স এবং বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন আফাজ জনি এবং মাকসুদুল হাসান রনি। টুর্নামেন্টে আয়োজক কমিটি থেকে উপস্থিত ছিলেন ময়েজ উদ্দিন এবং আশেক আরমান নাদিম। আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর রামন পেদ্রো, শাহ আলম শেখ, নজরুল ইসলাম চৌধুরী সহ অনেকে। বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলার খবর, ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ। ব্যাটারদের ব্যর্থতায় চেন্নাই টেস্টে 280 রানের বড় হার বরণ করেছে বাংলাদেশ দল। 514 রানের পাহাড়ে চাপা পড়ে অশ্বিন জাদেজার ঘূর্ণিতে 234 রানে গুটিয়ে যায় টাইগাররা। এবার ফুটবল, ইংলিশ প্রিমিয়ার লিগ। হাই ভোল্টেজ ম্যাচে শেষ মুহূর্তের গোলে আর্সেনালের সঙ্গে হার এড়িয়েছে ম্যানচেস্টার সিটি। 2-2 সমতায় শেষ হয় দুই দলের লড়াই। পয়েন্ট হারালেও লিভারপুলকে টপকে টেবিলের শীর্ষে উঠল সিটিজেনরা। ঘরের মাঠ ইতিহাদে শুরু থেকেই দাপট ছিল দলটির। ম্যাচের 9 মিনিটে আর্লিং হাল্যান্ডের গোলে লিডও পেয়ে যায় গার্দিওলা শিষ্যরা। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি আর্সেনাল। 22 মিনিটে ক্যালিফিউরের গোলে স্কোরলাইন 1-1 করে গানাররা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল ম্যাগালিয়াস। তবে ঠিক এরপরই লিওনার্দো ট্রোসার্ড লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় আর্সেনাল। ম্যাচের বাকি সময়ে সমান তালে লড়লেও শেষ মুহূর্তের গোলে কপাল পড়ে লন্ডনের ক্লাবটির। ম্যাচের ইনজুরি টাইমে স্টোনসের করা গোলে 2-2 সমতায় ম্যাচ শেষ করে ম্যানচেস্টার সিটি। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।